এবং বিভিন্ন টিচাররা 95% টিচাররা আগে পারমুটেশন করায় দেন তারপরে কম্বিনেশন করায়। এটা যে কতটা ভুল সেটা আমি আজকে ভাঙবো। বা চারটে কালারের বল আছে, তুই ভাবনা নিজের মনে মনে তুই ভাবছিস চারটে কালারের বল আছে, এবার তোকে প্রত্যেকবার দুটো করে বল তুলি, ঠিক আছে? তাহলে তুই দুটো করে বল তুলিস, প্রথমে তুই প্রথম দুটো বল তুলতে পারিস, তারপর তুই প্রথম আর থার্ডটা তুলতে পারিস, তারপর তুই প্রথম আর ফোরটা তুলতে পারিস, তুলে একটা বাক্সের মধ্যে রাখিস। তাহলে যারা একটু বুদ্ধিমান তারা খুব ভালো করে বুঝতে পেরে গেছিস যে তার মানে পারমিউটেশন করার জন্য আগে তোকে তুলতে হবে, মানে আগে তোকে কম্বিনেশন। একটি হাতে 4টি আঙ্গুলে 6টি আংটি পরার উপায়ের সংখ্যা, 4খানা আঙ্গুলে আমাকে 6টা আংটি তুলতে হবে, ঠিক আছে? ভেরি ভেরি ইন্টারেস্টিং। অলরেডি আমাদের পারমুটেশন কম্বিনেশনের বেসিক যেটা, মানে যেটা দিয়ে আমাদের পারমুটেশন কম্বিনেশন শুরু হবে, তার 2খানা ক্লাস হয়ে গেছে। যেটাকে আমি কি বলেছিলাম, বারবার করে আমি 2খানা ক্লাসকে বলেছিলাম প্রিলিমিনারিজ। যে ভাই তোমাকে যদি পারমুটেশন বা কম্বিনেশন শিখতে হয় তাহলে তোমাকে সেই 2খানা ক্লাসের যা যা আমি করেছি প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে প্রথম দুটো লেকচার তারা দেখে নিয়েছিস, তাদের কাছে কিন্তু আজকের ক্লাসটা খুব ভালো হতে চলেছে। এবং আজকের ক্লাসে সোজা কথা বলতে গেলে আমি কিন্তু পারমুটেশন এবং কম্বিনেশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। দুটোকেই পুরোপুরি করতে পারবো এই গ্যারান্টি আমি দিচ্ছি না, বিকজ লেকচারটা অত বড়ও করা যাবে না, তোরা দেখে উঠতে পারিস না। তো আজকে আমি বোঝাবো যে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্যটা কি। এবং আমি প্রথম লেকচারে যেটা বলেছিলাম যে সবসময় সমস্ত বইতে আগে পারমুটেশন থাকে পরে কম্বিনেশন থাকে, এবং বিভিন্ন টিচাররা 95% টিচাররা আগে পারমুটেশন করায় দেন তারপরে কম্বিনেশন করায়। এটা যে কতটা ভুল সেটা আমি আজকে ভাঙবো। এবং আমি এটাও বোঝাবো যে কেন আগে কম্বিনেশন শেখা উচিত, দেন তারপরে পারমুটেশনটা শেখা উচিত বা করা উচিত। তাহলে একদম আমি বিস্তারিত আলোচনা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি এখানে। একদম বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি, এবং আজকে যতটা পারবো ভালো ভালো ইন্টারেস্টিং কোশ্চেন আমরা কিন্তু করার চেষ্টা করবো। সবার আগে শোনো, পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা কর যে ভাই বিন্যাস আর সমাবের মধ্যে পার্থক্যটা কি। ভালো করে শুনবি জিনিসটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক এটা। সাপোজ তোকে আমি 4খানা নাম্বার দিলাম বা 4খানা অ্যালফাবেট দিলাম, জানা নাম্বার তোকে দিতে হবে না, নাম্বারই দিই, ঠিক আছে? যাও নাম্বারই দিচ্ছি। সাপোজ তোকে আমি 4টে নাম্বার দিলাম, 1, 2, 3 আর 4, ঠিক আছে? এবার বললাম, ভালো করে শুনবি, এবার বললাম যে এই 4টে নাম্বারের মধ্যে তুমি প্রত্যেকবার দুটো করে নাম্বার তোলো। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি, এই 1, 2, 3, 4 এই 4টে নাম্বারের মধ্যেই তোকে প্রত্যেকবার দুটো করে নাম্বার তুলতে হবে, তুলে এই খোপটার মধ্যে রাখতে হবে। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করলাম। তাহলে তুই প্রথমে 1, 2, 3, 4-এর মধ্যে 1 আর 2 তুললি, খোপের মধ্যে রাখলি। দেন তুই 1 আর 3 তুললি, খোপের মধ্যে রাখলি। দেন তুই 1 আর 4 তুললি, খোপের মধ্যে রাখলি। দেন তুই তো 2 আর 3 তুলতে পারিস, তুই তো 2 আর 4 তুলতে পারিস, আর তুই তো 3 আর 4 তুলতে পারিস। এবার বল, তুই এই কটা ছাড়া আর কোনোভাবে 4টে নাম্বারের মধ্যে 2খানা নাম্বারকে চয়েস করতে পারবি কি? 4খানা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আছে, বা 4টে কালারের বল আছে, তুই ভাবনা নিজের মনে মনে তুই ভাবছিস 4টে কালারের বল আছে, এবার তোকে প্রত্যেকবার দুটো করে বল তুলতে হবে, ঠিক আছে? তাহলে তুই দুটো করে বল তুলিস, প্রথমে তুই প্রথম দুটো বল তুলতে পারিস, তারপর তুই প্রথম আর থার্ডটা তুলতে পারিস, তারপর তুই প্রথম আর ফোরটা তুলতে পারিস, তুলে একটা বাক্সের মধ্যে রাখছিস। তারপর তুই সেকেন্ড আর থার্ড তুলতে পারিস বল দুটো, তুই সেকেন্ড বল আর ফোর্থ বল তুলতে পারিস, দেন তুই 3 নম্বর বল আর 4 নম্বর বল তুলতে পারিস। তাহলে এই 6 রকম ছাড়া, এই 6 রকম ভাবে ছাড়া তুই কি এই 4খানা নাম্বার থেকে, বা এই যে 4খানা রঙের বল আছে, এখানে যে 4টে রঙের বল আছে, এই 4টে রঙের বলের মধ্যে তোকে প্রত্যেকবার দুটো করে বল তুলতে হবে। এই 4টে রঙের বলের মধ্যে তোকে প্রত্যেকবার দুটো করে বল তুলতে হবে, দুটো রঙের বল তুলতে হবে। তাহলে তুই এই 6 রকম ছাড়া আর কোনোভাবে কি সেই বলগুলোকে বা সেই নাম্বারগুলোকে চয়েস করতে পারবি না, ঠিক আছে? এবার এবার আমি তোকে সেম সিচুয়েশন দিলাম, কি যে 1, 2, 3, 4 তোর কাছে 4টে নাম্বার আছে। এবার তুই সেই 4টে নাম্বার থেকে দুটো করে নাম্বার তুলে নতুন নতুন নাম্বার তৈরি কর। এখানে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে তুই ভাই 4টে নাম্বার থেকে দুটো করে নাম্বার তোল, 4টে নাম্বার থেকে তুই দুটো করে নাম্বার তোল, তোকে তুলতে বলেছিলাম। তোকে আমি কিন্তু তুলে আর কোনো পাকামা মারতে বলিনি, তোকে বলিনি যে তুমি নাম্বার তৈরি করো, আগে পিছিয়ে বসো এইসব করো, বলিনি কিন্তু আমি এটা।
বাট এখানে আমি তোকে পাওয়াটা মারতে বলছি, তোকে প্রথমে বলছি যে তুমি 4টে নাম্বার থেকে 2টো নাম্বার চয়েস করো, চয়েস করে নতুন নাম্বার তৈরি করার চেষ্টা করো। দুখানাই কিন্তু তুমি নাম্বার চয়েস করতে পারবে। তাহলে ও যখন 4টে নাম্বার থেকে 1 আর 2 তুলবে, এই 1 আর 2 তুলে এ কিন্তু 1 আর 2 থেকে দুখানা নাম্বার তৈরি করতে পারবে। একটা হচ্ছে 12, একটা হচ্ছে 21। ও যদি 1 আর 3 তোলে তাহলে ও কিন্তু 1 আর 3 দিয়ে দুখানা নাম্বার তৈরি করতে পারবে, একটা 13, একটা 31। ও যদি 1 আর 4 তোলে, ও কিন্তু 1 আর 4 তুলে দুখানা নাম্বার তৈরি করতে পারবে, 14 আর 41। ও যদি 2 আর 3 তোলে, সেম সিচুয়েশন, ও তৈরি করতে পারবে 23 আর 32। ও যদি 2 আর 4 তোলে, ও তৈরি করতে পারবে 24 আর 42। আর ও যদি 3 আর 4 তোলে, ও কিন্তু তৈরি করতে পারবে 34 আর 43। তাহলে এখানে আমি খালি তোকে 1 2 3 4 নাম্বার থেকে 4টে নাম্বার থেকে দুখানা নাম্বারকে খালি তুলতে বলেছিলাম। আর এখানে তোকে দুখানা নাম্বার তোলার পরে সেই দুখানা নাম্বার থেকে নতুন নাম্বার তৈরি করতে বলেছি। তাহলে এখানে এই পার্টিকুলার জায়গাতে এই সেকেন্ড যেটা আছে, এখানে এক্সট্রা একটা কি কাজ বললাম, প্রথমে বললাম যে তোলো, TOLO, তোলোটাকে আমি ইংরেজিতে TOLO লিখি, প্রথমে তুললাম, দেন তোলার পরে ওটাকে রিঅ্যারেঞ্জ করলাম। কি বললাম? রিঅ্যারেঞ্জ করলাম, মানে আগে পিছে নাম্বারগুলোকে বসিয়ে বসিয়ে দেখলাম যে কত রকমের নতুন নতুন নাম্বার তৈরি করা যায়। তাহলে এখানে এই জায়গাতে যা কাজ হয়েছে সেটা ছাড়াও আরেকটা কাজ হয়েছে। এখানে শুধুমাত্র 4টে নাম্বার থেকে দুখানা নাম্বারকে তোলা হয়নি, দুখানা নাম্বারকে তুলে সেই নাম্বারগুলোকে রিঅ্যারেঞ্জ করে নতুন নতুন নাম্বার তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় পারমিউটেশন, মানে বিন্যাস। আর এটাকে বলা হয় কম্বিনেশন। তাহলে যারা একটু বুদ্ধিমান তারা খুব ভালো করে বুঝতে পেরে গেছিস যে তার মানে পারমিউটেশন করার জন্য আগে তোকে তুলতে হবে, মানে আগে তোকে কম্বিনেশন করতে হবে। তাহলে পারমিউটেশন করার জন্য এই যে 4টে নাম্বার থেকে আমার 2টো নাম্বার তুলতে হবে, এই 2টো নাম্বার তোলার যে প্রক্রিয়া বা প্রসেস, এটা কি তো কম্বিনেশন বলে। তার মানে পারমিউটেশন করার জন্য আগে তোমার কম্বিনেশন করতে হবে, কম্বিনেশন করার পরে দেন রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে পারমিউটেশন ইজ নাথিং বাট কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। কি বললাম? পারমিউটেশন ইজ নাথিং বাট কম্বিনেশন অ্যান্ড রিঅ্যারেঞ্জ। তাহলে তোরা নিজেরা বল যে আগে কোনটা করা উচিত। পারমিউটেশন করার জন্য যদি কম্বিনেশন লাগে তাহলে আগে পারমিউটেশন শেখা উচিত নাকি আগে কম্বিনেশন শেখা উচিত? প্রত্যেকে চারটে রেসপন্স করে এই জায়গাটাতে প্রত্যেকে চারটে রেসপন্স কর যে যদি পারমিউটেশন মানে আগে কম্বিনেশন দেন রিঅ্যারেঞ্জ হয়, তাহলে আগে কম্বিনেশন শেখা উচিত নাকি আগে পারমিউটেশন শেখা উচিত? আই কিন্তু তোরা প্রত্যেকে চারটে লিখে দিয়েছিস যে হ্যাঁ সত্যি আগে কম্বিনেশন শেখা উচিত। তাহলে কম্বিনেশন মানে কি? 4টে বা 5টা বা 10টা, মানে তোমার কাছে সাপোজ এনখানা অবজেক্ট আছে, সে বল হতে পারে, খাতা হতে পারে, নাম্বার হতে পারে, যার সাথে হতে পারে, সেখান থেকে তোমাকে আরখানা নাম্বার বা অবজেক্টকে তুলতে হবে, খালি তুলতে হবে। তুমি কত রকম ভাবে তুলতে পারো, ব্যাস তুমি কত রকম ভাবে তুলতে পারো সেই 4টে নাম্বারের মধ্যে দুখানা নাম্বারকে, বা 4টে নাম্বারের মধ্যে 3টে নাম্বারকে, বা 6টা নাম্বারের মধ্যে 4টে নাম্বারকে, তুমি কত রকম ভাবে তুলতে পারো। তোলা মানে কি? 1 2 3 4 থেকে আমি 2টো নাম্বার কত রকম ভাবে চয়েস করতে পারি। আমি 1 আর 2 চয়েস করতে পারি, 1 আর 3 চয়েস করতে পারি, 1 আর 4 চয়েস করতে পারি, 2 আর 3 চয়েস করতে পারি। আমাকে তো দুখানা নাম্বার চয়েস করতে বলেছে না, সেটা তো এখানে যে কোনো দুখানা নাম্বার হতে পারে। তো 2 আর 3 চয়েস করা আর 3 আর 2 চয়েস করা তো একই জিনিস। আমি 2 আর 3কে তুললাম, আবার আমি 3 আর 2কে তুললাম, মানেটা তো একই দাঁড়ালো না। আমি তো এই 2টো নাম্বারই তুললাম, 2 আর 3। তাহলে এখানে খালি হচ্ছে কত রকম ভাবে আমি তুলতে পারি সেই 4টে নাম্বার থেকে 2টো নাম্বারকে, বা এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে আমি কত রকম ভাবে তুলতে পারি বা চয়েস করতে পারি। আর পারমিউটেশন মানে হচ্ছে তোকে তুলতে হবে, মানে তোমাকে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট তুলতে হবে, তুলে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, তুলে আবার নতুন নতুন নাম্বার বা অবজেক্ট তৈরি করতে হবে। রিঅ্যারেঞ্জ করা মানে কি? আগে পিছিয়ে বসিয়ে যাবো, আর কিছু না। ক্লাসে সাপোজ পেছনের 3জনের বেঞ্চে, পেছনের 3জনের মধ্যে 2জন চিটিং করছে, ঠিক আছে, টিচার জানতে পেরে গেছে। সেই 3জনের থেকে ও 2জনকে তুললো, প্রথমে তুলে ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বসিয়ে দিল। তাহলে শুধুমাত্র তুললো না, তুলে ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রিঅ্যারেঞ্জ করে দিল। তাহলে এটা হচ্ছে পারমিউটেশন, আর শুধুমাত্র চয়েস করাটা হচ্ছে কম্বিনেশন।
ঠিক আছে, আই থিঙ্ক এইটুকুনি তোরা প্রত্যেকে বুঝতে পেরেছিস। তাহলে আমি যদি বলি এখানে আলটিমেটলি কম্বিনেশনের ডেফিনেশন বা সমবায়ের ডেফিনেশন, ডেফিনেশনটা খুব স্পষ্টভাবে এখানে বলা আছে যে ইচ অফ দ্য ডিফারেন্ট গ্রুপস অর সিলেকশন which can be made by some or all of number of given objects without reference to the order of the objects। মানে অর্ডার মানে কি, মানে অবজেক্টগুলো কে কোথায় আছে। যেমন এখানে এই যে চারখানা নাম্বার ছিল, এই চারখানা নাম্বার ছিল, ম্যাটার করছে না যে কোন নাম্বার কোথায় আছে, যা চারখানা নাম্বার থেকে তোমাকে দুখানা নাম্বার তুলতে হবে। তাহলে এখানে উইদাউট রেফারেন্স টু দি অর্ডার অফ দি অবজেক্ট মানে তুমি খালি তুলবে, তুলে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে সেটা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি খালি চারটে থেকে দুটো নাম্বার তোলো। তারপর ওটাকে সাজাতে হবে কি হবে না সেটা পরের কথা, ওটা নিয়ে তোমার ইন্টারেস্ট দেখানোর দরকার নেই। ইন ইচ গ্রুপ ইজ কল্ড কম্বিনেশন। ঠিক আছে, আমি যদি বাংলা ডেফিনেশনটা একবার দেখি তাহলে যে কোনো নির্দিষ্ট সংখ্যক বস্তুর সব অথবা কিছু নিয়ে যেসব ভিন্ন ভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায়, যেখানে বস্তুর অবস্থান বা বিন্যাসের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেগুলোকে সম্মিলন মানে কম্বিনেশন বলা হয়। ঠিক আছে, ওকে, ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পারলি। তাহলে কম্বিনেশন মানে এত যদি তুই কঠিন ডেফিনেশন না বুঝতে পারিস গুলি মার না, তুই কঠিন ডেফিনেশন গুলি মার, তুই খালি বোঝ যে তোকে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট খালি চয়েস করতে হবে। চয়েস করার পরে তোমাকে পাকাও মারতে বলছে না, তোমায় খালি চয়েস করতে হবে, এটাকে বলা হয় কম্বিনেশন। ঠিক আছে, ওকে, সিম্পল। এবার তোরা খুব ভালো করে জানিস যে ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবি। We choose our objects, we choose our object from n object। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট তুই চয়েস করবি, খালি তুই তুলবি, তুই শুধুমাত্র তুলবি, তোকে আর এক্সট্রা কিন্তু এখানে কিচ্ছু করার দরকার নেই, তুই শুধুমাত্র কিন্তু এখানে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে তুলবি, তোকে আর কিছু করতে হবে না। তাহলে তুই কত রকম ভাবে তুলতে পারিস, এটা সত্যি আমাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, ওকে, ভালো করে শোন। যেমন এখানে চারখানা এই যে নাম্বার ছিল 1 2 3 আর 4, এই চারখানা নাম্বার থেকে আমি দুখানা নাম্বারকে কত রকম ভাবে তুলতে পেরেছিলাম বলো, 6 রকম ভাবে তুলতে পেরেছিলাম। এবার এই যে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট চয়েস করছি, প্রত্যেকবারকে আমি এই কথাটা লিখবো উই চুজ এন আর অবজেক্টস ফ্রম এন অবজেক্টস। তার আগে একটা জিনিস বল যে তোর কাছে সাপোজ 4টে নাম্বার আছে, কোনোদিন কেউ বলবে যে তুমি 4টে নাম্বার থেকে 5টা নাম্বার চয়েস করে দেখাও, কেউ কোনোদিন বলবে না। আরে ভাবে আছেই তো 4টে নাম্বার, বা তোর কাছে সাপোজ 4টে বল আছে, 4টে ডিফারেন্ট কালারের বল আছে, তোকে কেউ বলবে যে তুমি 4টে বল থেকে 5টা বল দেখাও তো কত রকম ভাবে চয়েস করা যায়, ভাই তোর কাছে 5টা বলই নেই। তাহলে এই যে এনখানা অবজেক্ট থেকে তুমি আরখানা অবজেক্ট চয়েস করছো, তাহলে যতগুলো অবজেক্ট তুমি তুলবে ওই এনখানা অবজেক্ট থেকে, তার সংখ্যাটা সবসময় এন এর থেকে ছোট অথবা সমান হবে। হতে পারে যে তোর কাছে 4টে বল আছে, 4টে বল আছে এবং তোকে 4খানা বলই তুলতে বললো, সেটা হতে পারে। বাট 4টে বল আছে, তোকে কোনোদিন 5টা বল তুলতে বলবে না। 4টে বল আছে, তোকে 3টে বা 2টো বা 1টা বল তুলতে বলতে পারে, বা কোনো বলই তুলতে না বলতে পারে, বাট তো কিন্তু 4-এর বেশি কোনোদিন বল তুলতে পারবে না। তাহলে এখানে আরখানা অবজেক্ট আমি তুলছি মানে চয়েস করছি এনখানা অবজেক্ট থেকে, তাহলে আর এর মানটা সবসময় এন এর থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে প্রথমেই তো এটা বুঝতে পেরে গেলি। দেন প্রত্যেকবার আমি লিখবো না এটা যে আমি আরখানা অবজেক্ট থেকে এনখানা অবজেক্ট চয়েস করলাম, ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। তো এই পুরো যে ইংলিশ লেখাটা আছে, এই পুরো ইংলিশ লেখাটাকে ওরা একটা ছোট্ট সিম্বলের দ্বারা এক্সপ্রেস করে, এটাকে বলে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট চয়েস করা হচ্ছে, আর এই প্রসেসটাকে কি বলা হয়, কম্বিনেশন বলা হয়। এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট যে চয়েস করা হচ্ছে ওই প্রসেসটাকে বলা হয় কম্বিনেশন। তাই জন্য ওটাকে লিখে ডিনোট করে এভাবে এন সি আর। এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট তোলা হচ্ছে এবং এই প্রসেসের নামটা কি জলদি বলো, কম্বিনেশন। তো কম্বিনেশনে খালি সি লিখেছে, তাহলে এন সি আর মানে হচ্ছে এই যে পুরো এখানে হেজিয়েছি ইংলিশে সেই কথাটা। এই যে আরখানা অবজেক্ট চয়েস করা হলো এনখানা অবজেক্ট থেকে, এটাকেই বলা হয় এনসিআর। এনসিআর মানেই এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে কত রকম ভাবে চয়েস করা যায় সেই সংখ্যাটা, মানে 4C2। ভালো করে দেখার চেষ্টা কর, 4C2 মানে কি, 4খানা অবজেক্ট থেকে দুখানা অবজেক্ট বা 4খানা নাম্বার থেকে দুখানা নাম্বার আমরা কত রকম ভাবে চয়েস করতে পারি। এক্ষুনি বেরিয়েছে আমাদের 6 রকম ভাবে চয়েস করতে পারি। ভালো করে একবার দেখ, এই তো সরি এখানে
এখানে 4টে নাম্বার ছিল, 4টের মধ্যে প্রত্যেকবার আমি দুটো দুটো নাম্বার করে চয়েস করেছি। তো কত রকম ভাবে চয়েস করতে পারলাম বলো? 1 2 3 4 5 6 6 রকম ভাবে চয়েস করতে পারলাম। তাহলে 4C2 মানে 4খানা অবজেক্ট থেকে 2খানা অবজেক্ট তুমি কত রকম ভাবে চয়েস করতে পারো? 4C2 মানে হচ্ছে 6, বিকজ আমি প্রমাণ করে দেখিয়েছি 4খানা ডিফারেন্ট অবজেক্ট থেকে তুমি 2খানা ডিফারেন্ট অবজেক্ট কত রকম ভাবে চয়েস করতে পারো? তুমি 6 রকম ভাবে চয়েস করতে পারো। তাহলে 4C2 মানে কি জলদি বলো বাবু? 6। এবার এই যে 6টা আসছে, এটা তো আমি একটা এক্সাম্পল নিয়ে করিয়েছি, ভালো করে এবার দেখ। এটা তো আমি একটা এক্সাম্পলের সাহায্যে করিয়েছি, ভালো করে দেখার চেষ্টা করে। তাহলে 4C2 মানে কি হয়ে গেল? 6 হয়ে গেল। এবার 4C2 মানে 6, কোনো সন্দেহ নেই, ভালো জিনিস, খুব ভালো কথা, ভালো করে দেখার চেষ্টা করো, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা এটা। এবার আমি তোদেরকে যদি বলি যে 5খানা অবজেক্ট থেকে 3খানা অবজেক্ট তুমি কত রকম ভাবে চয়েস করতে পারবে? সাপোজ তোর কাছে 5খানা অ্যালফাবেট আছে, ABCDE। এবার বল তুই 5খানা অবজেক্ট থেকে 3খানা অবজেক্ট, 3টে কিন্তু, তুই কত রকম ভাবে চয়েস করতে পারবি? ভালো করে দেখার চেষ্টা কর। একটা হচ্ছে ABC, 3টে চয়েস করলি। একটা হচ্ছে ABD, এবি ডেভিলিয়ার্স কিন্তু। একটা হচ্ছে ABE, প্রথম দুটো এবি, একবার সি হলো, একবার ডি হলো, একবার ই হলো। ভালো করে দেখবি 5খানা অবজেক্ট থেকে তুই 3খানা অবজেক্ট কিন্তু বারবার করে বলছি বাবু চয়েস করবি, কত রকম ভাবে তুই চয়েস করতে পারিস। তাহলে আমি 3 রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, আরো আছে। প্রথমটা ধরলাম A আর C, ঠিক আছে, ভালো করে শুনবি, A আর C, তারপরটা ডি। এবার তোরা বলতেই পারিস যে AC আছে, পরেরটা বি লিখে দাও। আরে বাবা ABC তো আমি একবার তুলেছি, আবার কেন আমি ABC তুলবো? ঠিক আছে, ওকে। ACD মানে একটা নাম্বার অ্যালফাবেট হচ্ছে A, একটা C, একটা D, এটা আগে দেখ তোলা হয়নি। একটা A, একটা C, একটা হচ্ছে E, ঠিক আছে। এবার দেখি একটা A তুললাম, একটা D তুললাম, একটা তুই বলবি যে B তোলো, একটা A একটা D, একটা তুমি B তোলো। আরে বাবা ABD তো একবার আগে তুলেই নিয়েছি আমি, আলাদা করে তোর দরকার নেই। তাহলে A তুলেছি, D তুলেছি, এখনো পর্যন্ত E কিন্তু তোলা হয়নি, ঠিক আছে। তাহলে দেখ সবাই কিন্তু আলাদা আলাদা চয়েস, এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, বারবার করে বলছি। প্রথমবার আমি A B আর C তুলেছি, সেকেন্ডবার আমি A B আর D তুলেছি, 3 নম্বর আমি A B আর E তুলেছি। তাহলে 3টে আলাদা আলাদা ভাবে কিন্তু আমি তুললাম, 5টা নাম অ্যালফাবেট থেকে 3টে অ্যালফাবেট আমি কিন্তু 3 রকম ভাবে এখানে তুললাম। দেন বাকি যে 3টে আছে, A তুললাম, C তুললাম, D তুললাম, A তুললাম, C তুললাম, E তুললাম, A তুললাম, D তুললাম, E তুললাম, নো প্রবলেম। এবার খুব ভালো করে দেখ, A তুললাম, E তুললাম, দেখ তো আর কিছু করা যাচ্ছে কিনা এখানে? A তুললাম, E তুললাম, দেখ তো আর কিছু করা যাচ্ছে না এখানে? জলদি রেসপন্স করো, ফার্স্ট জলদি দেখো করা যাচ্ছে কিনা এখানে। A তুললি, E তুললি, A E, আর কিছু করা যাচ্ছে এখানে? A E B তো হয়ে গেছে, A E C ও হয়ে গেছে, A E D হয়ে গেছে। আচ্ছা A তুললাম, আচ্ছা এবার A না তুলে আমি তো প্রথমে B তো বলতে পারি না, B C D, ঠিক আছে, ওকে। দেন B C E, ঠিক আছে, ওকে, ভালো কথা, প্রথমে B রাখলাম, ঠিক আছে, ভেরি গুড। এবার এবার তারপরে আমি তুলতে পারি, একটা কি তুললাম, বি সি ই, মানে বি সি ডি তুললাম, বি সি ই তুললাম। আচ্ছা আর কিছু হতে পারে না? আর কিছু এই মধ্যে হতে পারে না। এবার দেখি সি সি ডি ই, এটা একটা, ঠিক আছে, 5টার মধ্যে 3টে নাম্বার আমি সি ডি ই তুললাম, ভেরি গুড, খুব ভালো কথা। আর কি কিছু এই মুহূর্তে আসতে পারে? সি দিয়ে আর কি কিছু এই মুহূর্তে আসতে পারে? সি বিসিইও হয়ে গেছে, সিডিইও হয়ে গেছে, ডিইএ হয়েছে কি না? ডিইএ এখনো পর্যন্ত হয়নি, হ্যাঁ আচ্ছা ডিইএ হয়ে গেছে। আর একটা যদি বলা হয় এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, আর একটা এখান থেকে হতে পারে বিসিডি হয়ে গেছে, বিসি, আচ্ছা বিডিই হয়েছে কি? বিডিই হয়নি, এক্স্যাক্টলি বিডিই হয়নি, হ্যাঁ বিডিই হয়নি, এই হয়ে গেল, ঠিক আছে। তাহলে 5টা তোমার কাছে অ্যালফাবেট আছে এই মুহূর্তে, এখান থেকে আমি 3টে অ্যালফাবেট তুলতে বলেছি। কত রকম ভাবে 3টে অ্যালফাবেট তোলা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তোকে আমি চ্যালেঞ্জ করছি তুই এই 10টা ছাড়া আর কোনোভাবে এই 5টার মধ্যে 3টে অ্যালফাবেট তুলে রাখা, এই 10 রকম ছাড়া আর কোনোভাবে 5টার মধ্যে 3টে অ্যালফাবেট তোলা যাবে না। এবার কেউ বলতে পারে যে কেন, আমি তো সি এ বি বলতে পারি। আরে
তুই সি এ বি লেখা মানে তো তুই তুললি দেন রিঅ্যারেঞ্জ করে দিলি, তোকে তো রিঅ্যারেঞ্জ করতে বলেনি এখানে, তোকে খালি তুলতে বলেছে। তুমি এ তুললে বি তুললে সি তুললে, মানে তুমি আর কিন্তু সি তুললাম এ তুললাম বি তুললাম লিখতে পারবে না। কেন? আরে বাবা তুই তো অলরেডি একবার এ বি আর সি তুলে নিয়েছিস, তাহলে তুই সি এ আর বি কেন তোলার কথা বলছিস? তোকে যদি বলতো যে তোলার পরে তুমি রিঅ্যারেঞ্জ করো তাহলে খেলাটা অন্যরকম ছিল। তুই তুললি এ বি আর সি, এবার এ বি আর সি তোলার পরে তোকে যদি বলতো তুমি রিঅ্যারেঞ্জও করো তাহলে তো সেটা পারমুটেশন হয়ে যেত। আমরা তো কম্বিনেশন বলছি, শুধুমাত্র তোলা মানে কম্বিনেশন, আর তারপর তোলার পরে যদি তোকে রিঅ্যারেঞ্জ করতে বলে সেটা পারমুটেশন। তাহলে এ বি সি একবার তুলেছি, তাহলে সি এ বি তোলার কোনো প্রশ্ন উঠছে না। এ বি সি তোলার পরে তুমি যদি বলতো তুমি এ বি সি দিয়ে কত রকমের 3 লেটারের ওয়ার্ড তৈরি করতে পারো, তখন তুই বলতি যে এ বি সি, বি এ সি, সি এ বি, ঠিক আছে, সি বি এ, তো তুই অনেক কিছু বলতে পারতিস। ওকে, বা সেটা তো বলিনি, খালি তো বই তুলতে বলেছে। তাহলে যেহেতু একবার এখানে এবিসি তোলা হয়ে গেছে, তাহলে আর তো এখানে এবিসি তোলার কোনো প্রশ্ন ওঠার দরকার নেই রে বাবা একদম। তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে আমি কি বলার চেষ্টা করছি, ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড। তাহলে 5টা অ্যালফাবেট আছে, তার মধ্যে থেকে তোমায় 3টা অ্যালফাবেট তুলতে বলেছে। কত রকমের তুলতে পারবো? 10 রকমভাবে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? এখান থেকে আমি একটা ছোট্ট ডেটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম জলদি বলো? এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 5C3, এটা হচ্ছে তোমার 10। 5টা অবজেক্ট থেকে 3খানা অবজেক্ট কত রকম ভাবে তোলা যায়? 10 রকম ভাবে তোলা যায়। 4টে অবজেক্ট থেকে 2খানা অবজেক্ট কত রকম ভাবে তোলা যায়? 6 রকম ভাবে তোলা যায়। এবার দেখ, 6টাকে আমি লিখতে পারি 24 বাই, ভালো করে শুনবি, 6টাকে আমি 24/4 লিখতে পারছি। 24কে আমি ভালোবেসে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তোরা খুব ভালো করে জানিস, আগে আমি ফ্যাক্টোরিয়াল শিখিয়েছিলাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দেখ 24ই হচ্ছে। তাহলে 24কে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4কে আমি 2 ইন্টু 2 লিখতে পারি। প্রথম 2টাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, সেকেন্ড 2টাকেও 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, বিকজ তুই প্রত্যেকে জানিস তোরা যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1 মানে 2। প্রথম যে 2 ফ্যাক্টোরিয়ালটা আছে ওটাকে লিখে দিলাম। সেকেন্ডের যে 2 ফ্যাক্টোরিয়ালটা যদি ভালো করে চেক করে দেখ, এখানে 4 আছে এখানে 2 আছে, তো 4 থেকে 2 বাদ দিলে কিন্তু 2ই পড়ে থাকে, তাই না? 4 থেকে 2 বাদ দিলে কিন্তু ভাই 2ই পড়ে থাকে এখানে। তাহলে প্রথম 2টাকে 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, প্রথম 2 ফ্যাক্টোরিয়ালটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, সেকেন্ড 2 ফ্যাক্টোরিয়ালটাকে 4 - 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার এখানে আয়, 100, এখানে 10 আছে তাই তো? 5C3 মানে কি তোমার 10 আছে। এবার এটাকে আমি 120/12 লিখতে পারি। হ্যাঁ পারি। 120কে আমরা চাইলেই 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, বিকজ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা মানে 120। তুই চেক করে দেখ। নিচের 12কে আমি লিখতে পারবো হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং 6 ইন্টু 2, ঠিক আছে? 6কে আবার আমি লিখতে পারবো কি? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে সবাই জানে কি, জলদি বলো? 3 ইন্টু 2 ইন্টু 1, দেখো 6 আসছে। আর সেকেন্ডে যে 2টা আছে, 2টাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। সেকেন্ডের 2 ফ্যাক্টোরিয়ালটাকে লিখছি 5 - 3 ফ্যাক্টোরিয়াল, বিকজ দেখো এখানে 5 আছে এখানে 3 আছে, তাই 2টাকে 5 - 3 চাইলে আমি লিখতে পারি। তাহলে 5C3 এর মানটা কত বেরিয়ে গেল জলদি বলো? এটা। তাহলে তুই প্যাটার্নটা লক্ষ্য করার চেষ্টা কর। যখন 4C2 ছিল, যখন এখানে 4 ছিল, এখানে তখন 4 ফ্যাক্টোরিয়াল। যখন এখানে 2 ছিল তখন এখানে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে 4 - 2 ফ্যাক্টোরিয়াল। যখন এখানে 5 ছিল ওপরে 5 ফ্যাক্টোরিয়াল, যখন নিচে 3 ছিল নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যখন এখানে NCR হবে, NCR যখন হবে, ওপরে n আছে মানে n ফ্যাক্টোরিয়াল, নিচে r আছে মানে r ফ্যাক্টোরিয়াল, তার সাথে n - r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্টকে আমরা কত রকম ভাবে চয়েস করতে পারি? NCR এত ভাবে চয়েস করতে পারি, এবং এর ভ্যালু বা ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি তুই বুঝতে পেরে যাস তাহলে কোনো সমস্যাই নেই, বারবার করে বলছি। আর অবশ্যই এখানে কিন্তু r এর মানটা 0 থেকে বড় অথবা সমান এবং n এর থেকে ছোট অথবা সমান। আর হচ্ছে যে n খানা অবজেক্ট থেকে আমি কতগুলো অবজেক্টকে চয়েস করতে পারি। n খানা অবজেক্ট থেকে আমি 0 খানা অবজেক্টকে চয়েস করতে পারি, কোন অবজেক্ট চয়েস নাও করতে পারি। আবার n খানা অবজেক্ট থেকে আমি
পুরো এনখানা অবজেক্টই তুলে নিতে পারি। এনখানাই বল আছে, আমি সমস্ত বল তুলে নিলাম, কিন্তু তার থেকে বেশি কিন্তু আমি তুলতে পারবো না। তাই জন্য আরখানা অবজেক্ট আমি এনখানা অবজেক্ট থেকে চয়েস করছি, তাহলে আর এর মানটা 0 থেকে ছোট হতে পারে না, অলওয়েজ 0-র সাথে সমান হবে এবং এন এর থেকে ছোট অথবা সমান হবে। আমি খুব বেশি হলে এনখানা অবজেক্ট থেকে শূন্যখানা অবজেক্ট চয়েস করতে পারি, পূর্ণাবৃত্তি চয়েস না করতে পারি, বাট আমি এনখানা নাম্বার থেকে বা এনখানা বল থেকে -1 খানা বল চয়েস করতে পারবো না। তাই জন্য আরখানা অবজেক্ট যে আমি এনখানা অবজেক্ট থেকে চয়েস করছি, আর এর মানটা 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে, এবং যতগুলো বল আছে তার থেকে তো বেশি বল আমি চয়েস করতে পারবো না। তো এনখানা টোটাল অবজেক্ট আছে, ওর সাথে কিন্তু চয়েস করা অবজেক্টটা সমান হবে হাইয়েস্ট। আই থিঙ্ক প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরে গেলি, এবং এনসিআর এর যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পেরে গেলি। তাহলে এবার মেন চ্যালেঞ্জটা হয়ে যায় যে কোন অঙ্ক দেখে বুঝবো যে এখানে পারমুটেশন ইউজ করবো না কম্বিনেশন ইউজ করবো। সোজা কথা বলতে গেলে কোনো পারমুটেশন আমি করাইনি, খালি পারমুটেশন মানে আমি তোকে বুঝিয়েছি। যখনই কোনো অঙ্কে দেখবি এই ওয়ার্ডগুলো আছে, গ্রুপ, কমিটি, স্যাম্পেল, সিলেকশন, সাবসেট, যদি এরকম টাইপের কোনো ওয়ার্ড দেখিস তুই 95% শিওর হয়ে যাবি ভাই এখানে কিন্তু কম্বিনেশনের কথাবার্তা বলা হয়েছে। মাঝে মাঝে অঙ্ক দেখে না কম্বিনেশন করতে হবে এটা বোঝা যায় না, বারবার করে বলছি, মাঝে মাঝে বোঝা যায় না এটা, বাট বোঝা যাবে এখন থেকে, চিন্তা করার দরকার নেই। যখন তুই এই ওয়ার্ডগুলো দেখবি তুই শিওর হয়ে যাবি ভাই এখানে 95% চান্স আছে এখানে কিন্তু কম্বিনেশন হবে। ঠিক আছে, যাই হোক, তা আমি যেটা এক্ষুনি বললাম যে এনসিআর এর ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, একদম সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। এবারে এনসিআর নিয়ে না, এই এনসিআর দিয়ে কিছু কিছু প্রবলেম করার চেষ্টা করে, একদম বেসিক প্রবলেম আছে, আলাদা করে বলার কিছু নেই এখানে। তো এখানে 10c4 এর মান বের করতে বলেছে, 10c4 চারটে অপশনও তোকে দিয়ে দিয়েছে এখানে। 10c4 মানে কি, এনসিআর মানে যদি হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, তাহলে 10c4 মানে কি হবে 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এটা মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কেন আমি 6 ফ্যাক্টোরিয়ালে শেষ করলাম, বিকজ 10 মাইনাস 4 মানে 6 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল পড়েছে, তো তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 দুগুণে 8 8 কেটে গেল, 3 3 9, 21 ইন্টু 10 মানে 210, অপশন বি ইজ কারেক্ট। একদম বেসিক কোশ্চেন, একদমই বেসিক কোশ্চেন, এগুলো করে করে না আস্তে আস্তে নিজের স্পিডটাকে বাড়া, আস্তে আস্তে স্পিড বাড়াও, তোমার একদম ফাটাকসে সমস্ত কিছু হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে, আস্তে আস্তে নিজের স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। ফাইন্ড দ্য ভ্যালু অফ এনসিএন, এনসিএন এর ভ্যালু বের করতে বলেছে, মানে এনখানা অবজেক্ট থেকে এনখানা অবজেক্ট আমি কত রকম ভাবে তুলতে পারি, তুই নিজে ভাবার চেষ্টা কর না। তোর কাছে 4টে বল আছে, 4টে বল থেকে তুই 4টে বল কত রকম তুলতে পারিস। সাপোজ তোর প্রথম বলের নাম এ, সেকেন্ড বলের নাম বি, থার্ড বলের নাম সি, ফোর্থ বলের নাম ডি, তাহলে এ বি সি ডি 4খানা বল থেকে তুই 4টে বলই তুলবি কত রকম ভাবে ভাই, একরকম ভাবে, একভাবেই তো তুলতে পারবো না, 4টে বল পুরোপুরি তুলতে হবে। তো তোকে একটা ব্যাগের মধ্যে 4টে বল আছে, এবার তোকে বললো যদি তুই 4টে বল থেকে 4টে বলই তুলবে কত রকম ভাবে তুলতে পারবে। তোর কাছে তো 4টে বল ছাড়া 5টা বল নেই, তো তুই তো এটা বলতে পারবি না যে এই 5টা বল থেকে এই 4টে বল তুলবো প্রথমে, এই 5টা বল থেকে এই 4টে বল তুলবো সেকেন্ডে, এভাবে তো বলতে পারবি না, 4টেই বল আছে, তোকে 4টেই তুলতে হবে, তাহলে একরকম ভাবেই তুলতে পারবো। আমাকে এ বি সি ডি সব কটাকেই তুলতে হবে, তাহলে একরকম ভাবেই তুলতে পারবো, তো অ্যান্সারটা 1 হবে শিওর এটা। বাট এখানে আমি ফর্মুলার সাহায্যে প্রমাণ করে দেখাবো যে কেন 1 হবে। এনসিআর মানে কি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে তো r এর জায়গায় n আছে, তাহলে r ফ্যাক্টোরিয়ালের জায়গায় এখানে n ফ্যাক্টোরিয়াল বসবে, ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটা মানে n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ক্লিয়ার পুরো ব্যাপারটা? ভেরি গুড, খুব ভালো কথা। n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 1/0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে আগের দিন প্রমাণ করে দেখিয়েছিলাম যেটা 1 হবে। ফ্যাক্টোরিয়াল 0 কেন 1 হয় এটা আগের দিন প্রমাণ করে দেখানো হয়ে গেছিল, তাহলে 1, অ্যান্সারটা 1। একদম বেসিক প্রবলেম, একদম বেসিক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। এবার আসছি ওয়ার্ড প্রবলেমে, মানে যেই প্রবলেমগুলো ভাষা দিয়ে আসে, একদম বেসিক প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব, একদম চিন্তা করার দরকার নেই, বেসিক প্রবলেম নিয়েই কাজ হবে,
একদম প্যানিক করার দরকার নেই, সিম্পল প্রবলেম নিয়ে কাজ হবে। ঠিক আছে, খুব ভালো করে ব্যাপারটা দেখো। একটু জল খাচ্ছি বাবা, কিছু মনে করিস না। ভালো করে শুনবে। দেয়ার আর 12 ফ্রেন্ডস, 12খানা বন্ধু আছে। ইচ গ্রিটেড আদার বাই শেকিং হ্যান্ডস। 12 জন বন্ধু আছে, 12 জন বন্ধু একে অপরের সাথে করমর্দন করছে, মানে হ্যান্ডশেক করছে। এবার হ্যান্ডশেক কোনোদিন ভাই 3 জনে হয় না, অলওয়েজ 2 জনের মধ্যে হ্যান্ডশেক হয়। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন পার্সন আছে। এই 12 জনের মধ্যে করমর্দন মানে হাউ মেনি হ্যান্ডশেক টু প্লেস, কতগুলো হ্যান্ডশেক হবে। ঠিক আছে, ওকে। এবার এই যে 12 জনের মধ্যে কতগুলো হ্যান্ডশেক হবে, এই হ্যান্ডশেকে না নিজেকে গোলাস না। তুই যখনই হ্যান্ডশেক কতগুলো হবে এটার মধ্যে গুলিয়ে ফেলবি না, তোর কিন্তু গল্প হয়ে যাবে। তুই খালি এটা ভাব যে যদি হ্যান্ডশেক করতে হয় তাহলে যতজন মানুষই থাকুক না কেন, হ্যান্ডশেক করার জন্য কিন্তু 2 জন মানুষ দরকার। যখন এই 12 জনের মধ্যে 2 জন এগিয়ে এসে হ্যান্ডশেক করবে, তো হ্যান্ডশেকের ইয়েতে কিন্তু গুলিয়ে যাস না যে হাত মেলাতে হবে। হাত মেলাতে গেলে তুই কিন্তু পাগল হয়ে যাবি। ঠিক আছে, ওকে। হাত মেলাতে গেলে 2 জন লাগে, তার মানে যতগুলো হ্যান্ডশেক হবে তার জন্য এই 12 জনের মধ্যে 2 জনকে এগিয়ে আসতে হবে। তাহলে তাহলে এভাবে ভাব, এই 12 জনের মধ্যে 2 জনকে, এই 12 জনের মধ্যে 2 জনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারবো ঠিক ততগুলো হ্যান্ডশেক হবে। এই 12 জনের মধ্যে 2 জন কারা কারা হতে পারে, এরা 2 জন হতে পারে, প্রথম জন 3rd জন হতে পারে, প্রথম জন 4th জন হতে পারে, প্রথম জন 5th জন হতে পারে, প্রথম জন 6th জন হতে পারে। তাহলে এই 12 জনের মধ্যে 2 জনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারবো হ্যান্ডশেক করার জন্য ঠিক ততগুলো হ্যান্ডশেক হবে। ঠিক আছে, তাহলে আমরা 12 জন এখানে আছে, 12 জনের মধ্যে 2 জনকে আমরা কত রকম ভাবে চয়েস করতে পারি, 12C2 ওয়েতে। যেহেতু হ্যান্ডশেক করতে 2 জন লাগে, ঠিক আছে, তাহলে 12 জনের মধ্যে যত রকম ভাবে আমি এই 2 জনকে চয়েস করতে পারবো। সাপোজ তুই 12 জন ভাবছিস কেন, তুই 3 জন ভাব না এই মুহূর্তে, বা তুই 4 জন ভাব না এই মুহূর্তে। সাপোজ রাম, শ্যাম, যদু, মধু, RSJM। এবার এই 4 জনের মধ্যে কতগুলো হ্যান্ডশেক হতে পারে, ভালো করে শুনবি কি করার চেষ্টা করছি। প্রথমে রাম আর শ্যাম হ্যান্ডশেক করলো, দেন রাম আর যদু হ্যান্ডশেক করলো, দেন রাম আর মধু হ্যান্ডশেক করলো। এবার শ্যাম আর যদু হ্যান্ডশেক করলো, শ্যাম আর মধু হ্যান্ডশেক করলো, লাস্টে যদু আর মধু হ্যান্ডশেক করলো। তাহলে এই 6 রকম ভাবেই হ্যান্ডশেকটা হবে না। তাহলে এই 4 জনের মধ্যে আমি 2 জনকে নিয়ে হ্যান্ডশেক করবো। তাহলে 4 জনের মধ্যে আমি যত রকম ভাবে 2 জনকে চয়েস করতে পারি। প্রথমে আর এস কে চয়েস করলাম, রাম আর শ্যামকে চয়েস করলাম, দেন রাম আর যদুকে চয়েস করলাম, দেন রাম আর মধুকে চয়েস করলাম। আরে বাবা, 2 জনকে চয়েস করেছি বলেই তো হ্যান্ডশেকটা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 4 জনের মধ্যে কতগুলো হ্যান্ডশেক হবে এটা ঠিক কে করে দেবে, যে 4 জনের মধ্যে 2 জনকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি। 2 জনকে চয়েস করে ফেলতে পারলেই হ্যান্ডশেক হয়ে গেল। তাহলে যত রকম ভাবে 2 জনকে চয়েস করতে পারবো ঠিক ততগুলো হ্যান্ডশেক হবে। তাহলে 4 জনের মধ্যে 2 জনকে আমি 4C2 প্রক্রিয়ায় চয়েস করতে পারবো, মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এর মান 6। আমি এক্ষুনি দেখিয়েছি। তাহলে এখানে 4 জনের জায়গায় 12 জন আছে। তাহলে 12 জনের মধ্যে 2 জনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারবো ঠিক ততগুলো হ্যান্ডশেক হবে। তাহলে 12C2 এতভাবে আমি 2 জনকে চয়েস করতে পারবো, মানে 12C2 খানা হ্যান্ডশেক হবে এখানে। মানে 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, মানে কি ওপরের 12 ফ্যাক্টোরিয়ালকে লিখছি 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 12 মাইনাস 2 মানে কি 10 ফ্যাক্টোরিয়াল। কেন ওপরটাকে আমি 10 ফ্যাক্টোরিয়ালে থামালাম বুঝতে পারলি, বিকজ নিচে 10 ফ্যাক্টোরিয়াল আছে। 2 আর 12 কেটে 6 হলো, তার মানে এখানে 66 খানা হ্যান্ডশেক হবে, 66 খানা হ্যান্ডশেক হবে। এখানে 66 খানা হ্যান্ডশেক হবে, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, একদম বেসিক কোশ্চেন। এরকম একটা কোশ্চেন মধ্যে সুপার 30 মতো ছিল, বুঝলি তো? তো একবার দেখে নিই সুপার 30 মধ্যে হয়তো এটা দিয়ে হয়ে যেতে পারে। আমার কোশ্চেনটা মনে পড়ছে না এই মুহূর্তে, বাট হয়তো এটা দিয়ে হয়ে যেতে পারে। ঠিক আছে, খুব ভালো করে শুনবি, বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা একবার দেখি আমরা এখানে। How many committee of 5% with a chairperson
হাউ মেনি কমিটি অফ 5% উইথ আ চেয়ারপারসন ক্যান বি সিলেক্টেড ফ্রম 12%? মানে 12 জন মেম্বার আছে, ঠিক আছে ওকে, 12 জন, এখানেও 12 জন মেম্বার আছে, ঠিক আছে ওকে। এবার 12 জন মেম্বার থেকে 5 জন মেম্বারকে, 12 জন মেম্বার ছিল, 12 জন মেম্বার থেকে 5 জন মেম্বারকে নিয়ে একটা কমিটি বানাবে। 12 জনের মধ্যে 5 জনকে নিয়ে একটা কমিটি বানাবে। কমিটি বানানটাই বলেছি, COMMITTE, হ্যাঁ। আর সেই কমিটির একজন চেয়ারপারসন থাকবে, মানে যে হেড থাকবে আর কি, চেয়ারপারসন গুলি মারা হেড থাকবে একজন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 12 জনকে নিয়ে, 12 জনের মধ্যে থেকে 5 জনকে নিয়ে এবং একজন হেডকে নিয়ে একটা কমিটি তৈরি হবে। তাহলে এই কমিটি তৈরি করতে গেলে টোটাল কতজন লাগছে রে বাবু? টোটাল 6 জন লাগছে। একটা কমিটি এই 12 জনের মধ্যে থেকে 5 জনকে, সে 5 জন যে কোনো 5 জন হতে পারে, এবং 5 জন ছাড়া আরেকটা হেড থাকবে সেই কমিটির। তার মানে এই কমিটিটা, মানে এই গ্রুপটা তৈরি করতে গেলে 6 জন পার্সন লাগছে। তাহলে বলছি এরকম কতগুলো আমি 6 জনের গ্রুপ বানাতে পারবো, মানে এরকম আমি কতগুলো কমিটি বানাতে পারবো। আছে কিন্তু মেম্বার 12 জন, ঠিক আছে। তাহলে 12 জনের মধ্যে থেকে এরকম বারবার করে 6 জনকে নিয়ে আমি কতগুলো কমিটি বানাতে পারবো। তাহলে নিশ্চয়ই 12 জনের মধ্যে থেকে 6 জনকে নিয়ে তাদেরকে খালি তোলা হবে, 12 জনের মধ্যে থেকে 6 জনকে তোলা হলো, একটা গ্রুপ তৈরি হয়ে গেল। ও তোলার পরে তো আর রিঅ্যারেঞ্জ করতে হবে না যে ভাই তুই এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, তুই সেখানে দাঁড়া। আর কমিটি তৈরি করতে গেলে চয়েস করার পরে আবার কি একে এখানে ওকে এখানে দিতে হয় নাকি? না, 5 জন মেম্বার, একজন চেয়ারপারসন। তাহলে 12 জনের মধ্যে আমি 6 জন মেম্বারকে কত রকম ভাবে চয়েস করতে পারি। যত রকম ভাবে আমি 12 জনের মধ্যে 6 জনকে চয়েস করতে পারবো, ঠিক ততগুলো কমিটি তৈরি হবে। আমি 12 জন মেম্বারের মধ্যে 6 জন মেম্বারকে ঠিক যত রকম ভাবে চয়েস করতে পারবো, ঠিক ততগুলো কমিটি হবে। সাপোজ 4 জন আছে, রাম, শ্যাম, যদু আর মধু। এবার বলছে যে এই 4 জন থেকে আমি 3 জনকে নিয়ে কমিটি বানাবো, ঠিক আছে ওকে। 3 জনের মধ্যে 2 জন থাকবে তোমার হচ্ছে সদস্য, মানে মেম্বার, আর একজন হেড। তাহলে এই 4 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে কমিটি বানাতে গেলে, মানে 4 জন থেকে 2 জন মেম্বার এবং একজন হেডকে চয়েস করা হলো কমিটি বানানোর জন্য, মানে 3 জনকে চয়েস করা হলো, ঠিক আছে ওকে। তাহলে এরকম 3 জনের কতগুলো কমিটি বানানো যাবে? তাহলে এরকম বলতে পারি যে প্রথমে রাম আর শ্যামকে সদস্য করলাম, দেন যদুকে হেড করলাম, দেন রাম আর শ্যামকে সদস্য করলাম, মানে মেম্বার করলাম, মধুকে হেড করলাম। দেন হতে পারে যে শ্যাম আর যদুকে বা রাম আর যদুকে সদস্য করলাম, মধুকে মেম্বার করলাম, মানে তোমার হেড করলাম। প্রথমে রাম আর শ্যামকে মেম্বার করেছি, যদুকে হেড করেছি। রাম আর শ্যামকে মেম্বার করেছি, মধুকে তোমার হেড করেছি। দেন রাম আর যদুকে মেম্বার করলাম, মধুকে হেড করলাম, ঠিক আছে। লাস্টে হতে পারে শ্যাম আর যদুকে মেম্বার নিলাম, মধুকে হেড করলাম। তাই তো? দেখো তো বাবু মিলছে কিনা? হ্যাঁ মিলছে, এই তো মিলে যাচ্ছে, ঠিক আছে ওকে। তাহলে এই 4 রকম ভাবেই কিন্তু আমি কমিউনিটি তৈরি করতে পারি। এবার হতেই পারে যে মধু আর শ্যাম মেম্বার হলো, যদু হলো হেড, ঠিক আছে ওকে। সেটা ম্যাটার করছে না, এই কমিটিতে এই 3 জন তো আছে না, মানে এরকম হতেই পারে যে শ্যাম আর মধু মেম্বার হলো, যদু তোমার হেড হয়ে গেল, সেটা ম্যাটার করছে না। বাট এই কমিটিতে তো এই 3 জন মেম্বার আছে না, এখানে 4টে ডিফারেন্ট কমিটি তৈরি হয়েছে। তো এখানে 4টে ডিফারেন্ট কমিটি তৈরি হয়েছে, এখানে নিঃসন্দেহে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 4খানা তোমার পুরোপুরি ডিফারেন্ট কমিটি আছে। তাহলে এই 4টে মেম্বার থেকে আমি 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করবো। তাহলে কত রকম কমিটি বানাতে পারবো? এই 4 রকম বানাতে পারবো। এবার তুই 4C3 করে দেখ, ভাই তো 4ই আসছে। তাহলে এখানে 12 জন মেম্বার আছে, তার থেকে আমাকে 6 জনকে নিয়ে একটা কমিটি বানাতে হবে, ঠিক আছে ওকে। সেই 6 জন যে কেউ হতে পারে। তাহলে সেই 6 জনকে আমি কত রকমভাবে চয়েস করতে পারবো? 12C6 ওয়েতে চয়েস করতে পারবো। মানে কি 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে এটা করলে একটু ক্যালকুলেশন করে নি। এখানে 12 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু 11 আছে, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ঠিক আছে ওকে। এবার
সরি আমি বাজেভাবে ক্যালকুলেশনটা করছি বলে। 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 বাই নিচে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার 6 কাটলো, আচ্ছা এখান থেকে কি কাটবে, 3 3 কেটে যাবে, ঠিক আছে ওকে, 3 আর 2 কেটে যাবে, 2 4 8 কেটে যাবে, ঠিক আছে ওকে, 5 2 10 কেটে যাবে, তাহলে 12 ইন্টু 11 ইন্টু 7 মানে 77 ইন্টু 12 924। তাহলে কি হচ্ছে বাবা, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। সরি আমি একটু বাজেভাবে ক্যালকুলেশনটা করলাম, এই একই পাতায় করে দিলাম, বাট আই থিঙ্ক তোরা প্রসেসটা বুঝতে পেরে গেছিস যে 12 জন থেকে 6 জনকে আমরা কত রকম চয়েস করতে পারি, 12C6 এত প্রক্রিয়ায় আমরা কিন্তু বারবার করে বলছি বাবু চয়েস করতে পারি, ঠিক আছে ওকে। এবার এই অঙ্কটার দিকে ফোকাস কর, কি বললাম, এবার এই অঙ্কটার দিকে ফোকাস কর। The number of ways in which 6 rings can be worn on the 4 fingers of one hand, আমি আবার পড়ছি কোশ্চেনটা, একবার আমি নিজেই বুঝতে পারলাম না। The number of ways in which 6টা রিং can be worn on the 4 fingers in one hand। আচ্ছা 6খানা রিং 4খানা ফিঙ্গারে, আচ্ছা একবার দেখি, সরি এটা উল্টো লেখা আছে তাই ভাবছি, হ্যাঁ 6 একটি হাতের 4টে আঙ্গুলে 6টি, আচ্ছা না ঠিকই লেখা হয়েছে, একটি হাতের আঙ্গুলে 6টা রিংয়ের মধ্যে 4টে রিং পড়তে হবে। যদি প্রতিটা আংটি আলাদা হয় এবং যে কোনো আঙ্গুলে যে কটা ইচ্ছা পড়া যাবে। আচ্ছা আচ্ছা এক মিনিট। The number of ways in which 6 rings can be worn on the 4 fingers of one hand is, একটি হাতে 4টি আঙ্গুলে 6টি আংটি পরার উপায়ের সংখ্যা, 4খানা আঙ্গুলে আমাকে 6টা আংটি পড়তে হবে, ঠিক আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। যদি প্রতিটি আংটি আলাদা হয় এবং যে কোনো আঙ্গুলে যে কটি ইচ্ছা আংটি পরা যায়, এটা একটা দুর্দান্ত কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এটা, ঠিক আছে ওকে, ভালো করে শুনবি। আমাদের 5খানা আঙ্গুল আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে কোনো আঙ্গুলে, আচ্ছা এটা একটি, আচ্ছা এখানে যে কটি ইচ্ছা না হয়, তো মনে হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এখানে একটু একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে ওকে। আমি তোকে অঙ্কটা পুরোপুরি বোঝাচ্ছি, হয়তো লেখাতে একটু সমস্যা হয়েছে, আমি তোকে অঙ্কটা পুরোপুরি বোঝাচ্ছি এখানে কি বলার চেষ্টা করেছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং এই অঙ্কটা কিন্তু। যে কোনো আঙ্গুলে, এটা বোধহয় ChatGPT-র জন্য সমস্যা হয়েছে, যে কোনো আঙ্গুলে যে কটি ইচ্ছা না, এটা একটি আংটি পরা যায় হবে, এটা একটি আঙ্গুলে একটি আংটি পরা যায় হবে, বুঝতে পারলি তো? কারণ কোনো মানুষ হয় না যে একটা আঙ্গুলের মধ্যে 2খানা আংটি পরে বসে আছে, এরকম হয় না জেনারেলি, এবার পাগল হয় সেটা আলাদা ব্যাপার, বাট একটা আঙ্গুলে একটাই আংটি পরা হয়। এই লাস্ট লাইনটাতে একটু সমস্যা আছে, আমি ব্যাপারটা পুরোপুরি ক্ল্যারিফাই করে বোঝাচ্ছি, একদম সিম্পল অঙ্ক এটা। দেখ সবার আগে হাতে 5টা আঙ্গুল থাকে, এটা হাতে 5টা আঙ্গুল থাকে, ঠিক আছে। আংটি যে কোনো আঙ্গুলে পরা যায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বুড়ো আঙ্গুলে অনেকে আংটি পরে, বাট একটা আঙ্গুলে কিন্তু একটাই আংটি পরে। এখানে বলছে যে 6টা আংটি 4খানা আঙ্গুলে পড়তে হবে। সবার আগে তুই বুঝে নে 6টা আংটি পড়তে হবে না, যেহেতু প্রত্যেকটা আঙ্গুলে একটাই আংটি পরা যাবে, তাহলে 6টা আংটি পড়তে হবে না, 6টার মধ্যে 4খানা আংটি পড়তে হবে, 6খানা আংটির মধ্যে 4খানা আংটি পড়তে হবে। এবার যে 6খানা আংটি তোর সামনে আছে হয়তো 1 2 3 4 5 6, এর মধ্যে কিন্তু ভাই তুই খালি 4খানা আংটি পড়তে পারবি, এবং সেটা পড়তে হবে হাতের 4টা আঙ্গুলে, ঠিক আছে ওকে। হাতে আছে কিন্তু 5টা আঙ্গুল, বাট তোর কিন্তু 4টে আঙ্গুলে পড়তে হবে 4খানা আংটি। তাহলে এখানে তোর সামনে দুটো জিনিস দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে তোকে এই 5টা আঙ্গুলের মধ্যে 4খানা আঙ্গুল চয়েস করতে হবে, আর তোকে এই 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হবে। তোকে প্রথমে 5টা আঙ্গুলের মধ্যে
4খানা আঙ্গুল চয়েস করতে হবে। এবার তুই নিজে বল যে 5খানা আঙ্গুলের মধ্যে তুই 4খানা আঙ্গুল কত রকম ভাবে চয়েস করতে পারবি। তুই প্রথম 4টে আঙ্গুল চয়েস করতে পারিস, তুই প্রথম 3টে লাস্টেরটা চয়েস করতে পারিস, তুই প্রথম 2টো লাস্টের 2টো চয়েস করতে পারিস। তাহলে 5খানা আঙ্গুলের মধ্যে 4খানা আঙ্গুল আমি কত রকম ভাবে চয়েস করতে পারি, 5C4 প্রক্রিয়ায় চয়েস করতে পারি। তোকে 5টা বল থেকে 4টে বল তুলতে হবে, সেভাবে তোকে 5খানা আঙ্গুলের মধ্যে 4খানা আঙ্গুল চয়েস করতে হবে। তোকে আংটি পড়াবে, তো 4টে গার্লফ্রেন্ড আছে, তোকে 4টে গার্লফ্রেন্ড 4টে আংটি পড়াবে। তো এই 5টা আঙ্গুলের মধ্যে তোকে 4টে আঙ্গুল চয়েস করতে হবে। তুই কত রকম চয়েস করতে পারবি, 5C4 প্রক্রিয়ায়। আবার এখানেই চয়েস শেষ হয়ে যায় না, তোকে এই 6টা আংটি তো পুরোপুরি পড়তে হবে না, তাই না? তোকে এই 6টা আংটির মধ্যে 4টে আংটি পড়তে হবে। তাহলে এই 6খানা আংটির মধ্যে তুই 4টে আংটি কত রকম ভাবে চয়েস করতে পারবি। ঠিক আছে, আমার কাছে 3টে আংটি আছে, সাপোজ তুই ভেবে না আমার কাছে 6টা আংটি আছে, তাহলে 6টা আংটির মধ্যে আমি 4টে আংটি পড়বো। তাহলে 6টার মধ্যে 4টে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি, চয়েস করতে হবে খালি 6C4 প্রক্রিয়া। এবার তুই ভাব, তোকে 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে হবে, আবার তোকে 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হবে। এই যে তুই দুখানা কাজ করছিস, এটা কি অ্যান্ড নাকি অর? তুই নিজে ভাবার চেষ্টা কর। তুই কি 5টা আঙ্গুল চয়েস করবি, অথবা তুই কি 5টার মধ্যে 4টে আঙ্গুল চয়েস করবি, অথবা 6খানা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করবি? না, তুই 5টার মধ্যে 4টে আঙ্গুলে চয়েস করতে হবে, এবং তোকে সেই আঙ্গুলগুলোতে কিন্তু আংটি পড়াতেও হবে। তাহলে এই যে 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করছি, এই যে 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করছি, আংটি যাতে আমার হাতে পড়া যায়, তাহলে এই দুটো যে প্রসেস হলো সেটা একসাথে হলো নাকি এটা অথবা এটা হলো? এটা একসাথে হলো। তাহলে এখানে কোন রুল ইউজ করা হবে, অ্যাডিশন রুল ইউজ করবে নাকি মাল্টিপ্লিকেশন রুল ইউজ করবে? যারা আমার ফার্স্ট ক্লাস করেছিস পারমুটেশন আর কম্বিনেশন, তারা খুব ভালো করে জানিস যে কখন অ্যাডিশন রুল ইউজ করা হয়, কখন মাল্টিপ্লিকেশন রুল ইউজ করা হয়। তাহলে এখানে নাম্বার অফ ওয়েজ আছে, এখানে আমি জানি যে এটা হচ্ছে সেই প্রসেসটা যেখানে 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করা হচ্ছে। তাহলে এত রকম ভাবে আমি 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে পারি, আর এখানে 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হচ্ছে, মানে এত রকম ভাবে 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে পারি। তাহলে এবারই আঙ্গুল চয়েস করে আংটি পরানো, এই যে প্রসেসটা, সেই দুটো কি মাল্টিপ্লিকেশন হবে? এই নাম্বার অফ ওয়েজ, আঙ্গুল চয়েসের নাম্বার অফ ওয়েটা এবং আংটি চয়েসের নাম্বার অফ ওয়েটা একসাথে হচ্ছে, মানে মাঝখানে মাল্টিপ্লিকেশন বসবে না। তাহলে কত রকম ভাবে তুমি আংটি পরতে পারো তোমার হাতে? 6টা আংটির মধ্যে 4টে আংটি তুমি নিজের হাতের 4টে আঙ্গুলে কত রকম ভাবে পড়তে পারো? এত রকম ভাবে পড়তে পারি। প্রথমে আমি 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল এত রকম ভাবে চয়েস করতে পারি, দেন 6টা আংটির মধ্যে 4টে আংটি এত রকম ভাবে চয়েস করতে পারি, দেন আংটি এবং আঙ্গুল, আংটি আমি আঙ্গুলে ঢোকাতে পারি বা আংটি পড়তে পারি, এটা ইন্টু এটা এত রকম ভাবে। তাহলে 5C4 মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এই জায়গাটা প্রত্যেকে আমাকে বলবি যে তোরা বুঝতে পারলি কিনা। ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা এটা। 6C4 মানে কি, 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এটা 5 ফ্যাক্টোরিয়ালকে আমি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারছি, নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে, আর 5 মাইনাস 4 মানে তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়ে গেল। আর এখানে 6C4টাকে 6C4ই রেখে দে, তাহলে অ্যান্সারটা তোমার হচ্ছে 5 ইন্টু 6C4। তাহলে কোন অপশনটা কারেক্ট, জলদি বলো বাবু, কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ কারেক্ট। ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড? এই অঙ্কটা কিন্তু আমার মনে হয় একটু সুন্দর, বেশ ক্রিটিক্যাল অঙ্ক, তোকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটা বুঝতে পারে গেলে কিন্তু কাজ শেষ। তোকে প্রথমে 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে হবে, দেন সেই আঙ্গুলের মধ্যে আংটি পড়াতে হবে। তুই আঙ্গুল চয়েস করতে পারিস এত রকম ভাবে, তুই আংটি পড়াতে পারিস এরকম ভাবে। তাহলে তুই হাতে আংটিগুলোকে কত রকম ভাবে পড়তে পারিস, এটা ইন্টু এটা এত রকম ভাবে তুই পড়তে পারিস আংটিগুলোকে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল। এছাড়া আমি আর কিছু অঙ্ক আছে যেগুলো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, একটু আমি তোদের বাড়ির কাজ দিয়ে দিই। এই বাদ বাকি কিছু অঙ্ক তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পেয়ে যাবি, বা তোরা স্ক্রিনশট নিয়ে নে। এই জায়গাটা তোরা স্ক্রিনশট নিয়ে নে। দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং 3 men and 2 women from 6 men and 6 women। তোরা নিজেরা করতে চাও 6 জন পুরুষ এবং 6 জন মহিলার মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন মহিলাকে তুমি কত রকম ভাবে বেছে নিতে পারো। তুমি নিজে এটা দেখে নাও কি হবে কি না হবে, ঠিক আছে? ওকে, এইটার স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নিজে বাড়িতে সলভ করবি। এটা একবার এটা দেখে নে, ঠিক আছে? আমি এটা সলভ করে দেবো, এটা আমি হোমওয়ার্কেও দেবো, চিন্তা করার দরকার নেই। এ ম্যান হ্যাজ 9 friends, 4টে বয় 5টা গার্ল, ইন হাউ মেনি ওয়েজ হি ক্যান ইনভাইট দেম ইফ দেয়ার হ্যাভ টু বি এক্স্যাক্টলি 3 girls ইন দ্য ইনভাইটস?
এটা আমি চেষ্টা করছি নেক্সট দিন করানোর। নেক্সট দিন আমি এই অঙ্কটা দিয়েই শুরু করবো একদম। তার আগে আমি খালি বাড়ির কাজ দিয়ে দিলাম এই একটা অঙ্ক, এটা দেখে নাও। যাই হোক, আজকের লেকচারটা বেশি আর বড় করলাম না। ভালো করে তোরা পারমুটেশন, আজকে আমি কি করলাম, আজকে আমরা পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্যটা বুঝলাম, এবং কম্বিনেশনে কি ধরনের অঙ্ক আসে মোটামুটি একটা বেসিক অঙ্ক আমরা করলাম। অ্যাডভান্স টাইপের অঙ্ক তো আমরা করবোই, চিন্তা করার দরকার নেই। আজকে আমরা কম্বিনেশন মানে বুঝলাম, কখন কম্বিনেশন ইউজ করতে হবে সেই ব্যাপারে একটু ভালো করে আলোচনা করলাম, এবং আই থিঙ্ক প্রত্যেকে তোরা লেকচারটা বুঝতে পেরেছি। লেকচারটা বুঝতে পারলে কিন্তু ফাটিয়ে শেয়ার কর, এবং কমেন্ট কিন্তু অবশ্যই চাই। কমেন্ট কিন্তু করতে কিন্তু কোনোভাবে ভুলিস না। কমেন্ট করা বন্ধ করে গেলে কিন্তু আমার লেকচার বানানোর বা লাইভ ক্লাস দেওয়ার মোটিভেশনটা পুরোপুরিভাবে চলে যাবে। তো বারবার করে বলছি, কমেন্ট করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট কর, শেয়ার কর এবং বল যে কিরকম লাগলো তোদের লেকচারটা। অল দ্য বেস্ট সবাই।